৩৪ বছরের বাম শাসনের ইতিহাসে এমন ঘটনা আমি হলফ করে বলতে পারি আপনি একটি বারের জন্যেও দেখেননি। অর্থাৎ যারা দীর্ঘদিন রাজনৈতিক সংবাদ সংগ্রহ করেন এবং যারা রাজনৈতিক সাংবাদিক হিসাবে আমাদের বাংলার সাংবাদিকতার দুনিয়ায় বেশ চর্চিত এবং আলোচিত ব্যক্তিত্ব, তারা অন্তত এই উদাহরণ একটিও দিতে পারেনি। সেই উদাহরণটি হলো একটি প্রতিবাদ কর্মসূচি যেখানে সংগঠিত হচ্ছে এবং যে প্রতিবাদ মঞ্চের দিকে সারা রাজ্যের মানুষের নজর রয়েছে, সেই প্রতিবাদ মঞ্চে প্রতিবাদীদের সঙ্গে কথা বলতে সরাসরি তাদের কাছে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন নজির ৩৪ বছরের বাম শাসনে আপনি না প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর তরফে, না প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তরফে আপনারা দেখেছেন। এমনকি বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ টার্মে যখন সিঙ্গুর নন্দীগ্রাম মুভমেন্টকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন সংঘটিত হয়েছিল, যার জেরে শেষ পর্যন্ত ৩৪ বছরের বাম শাসনের দেওয়াল ভেঙে পড়েছিল এবং তারপরেই ক্ষমতায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে। সেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকে বিভিন্ন সময়ে দফায় দফায় এই ধরনের নজির রেখে গেছেন। 2019-এ এনআরএসে যখন এই ধরনেরই একটি জুনিয়র ডাক্তারদের আন্দোলন গড়ে উঠেছিল, সেই সময়ও শেষমেশ আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে এনআরএস হাসপাতালেই আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। আর সেই ঘটনায় আমরা আরও একবার এবার প্রত্যক্ষ করতে চলেছি। স্বাস্থ্য ভবনের বাইরে গত 5 দিন ধরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে অবস্থানরত জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ সমাবেশে গিয়ে উপস্থিত হলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হলেন জুনিয়র ডাক্তারদের বড়দি অর্থাৎ বড় দিদি হিসাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তথা সারা দেশের রাজনীতিতে দিদি নামে পরিচিত। সারা দেশের মানুষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ দিদি বলতে এই গোটা রাজনৈতিক পরিমণ্ডলে ওই একমাত্র একজন ব্যক্তিকেই চেনে, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 34 দিন ধরে যখন আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে আরজিকরের জুনিয়র ডাক্তারেরা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল জুড়ে অবস্থান, ধর্ণা কর্মসূচি এবং কর্মবিরতিতে গেছেন, ঠিক সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে তারা যখন 5 দিন আগে স্বাস্থ্য ভবন অভিযান করলেন তাদের 5 দফা দাবিকে সামনে রেখে, তারপর থেকেই দফায় দফায় রাজ্য সরকারের তরফে আলোচনার চেষ্টা করা হয়। গত বৃহস্পতিবার রাজ্যের মানুষ মনে করেছিল যখন প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের 32 থেকে 34 জনের দল নবান্নে গিয়ে উপস্থিত হলো, তখন রাজ্যের মানুষ অনুমান করতে পেরেছিল হয়তো এবার সমস্যার সমাধান হতে চলেছে। কিন্তু সেই দিন শুধুমাত্র লাইভ স্ট্রিমিং বা সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার না করার কারণকে সামনে রেখে সেই আলোচনা ভেস্তে যায়। আর তারপরেই শনিবার যে ঘটনা ঘটল তাতে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন সত্যি তিনি রাজ্যের দিদি। তিনি ধর্ণা মঞ্চে গিয়ে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বললেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তাদের কাছে আসেননি, তিনি এসছেন বড় দিদি হিসাবে। আর তারই সঙ্গে তিনি বললেন 34 দিন ধরে আপনারা যেখানে এই আন্দোলন কর্মসূচিতে রয়েছেন সেখান থেকে দাঁড়িয়ে আমি 34 দিন ধরে রাত জেগে আছি, আমি আপনাদের পাহারাদার। আর এই পাহারাদার দিদিকে নিয়েই হবে আজ আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। সঙ্গে হবে কুণাল ঘোষ শুক্রবার সাংবাদিক বৈঠক করে যে অডিও ক্লিপ সামনে নিয়ে আসে আর যাকে কেন্দ্র করে ইতোমধ্যেই 2 জন পুলিশের জালে ধরা পড়েছে, যার মধ্যে একজন সিপিআইএমের যুব সংগঠন অর্থাৎ ডিওয়াইএফআই এর নেতা কলতান দাশগুপ্ত, সেই বিষয় নিয়েও আলোচনা হবে। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই একটা কাজ করতেই হবে, তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর সমস্ত আলোচনাটা শুনে আপনার কমেন্ট অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। আর এই আলোচনাটা যখন শুনবেনই এখনই একটা লাইক
করে দিন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আলোচনায় এগোনো যাক আমাদের রাজ্যের পাহারাদার দিদিকে নিয়ে। 9ই আগস্ট আরজি করে ঘটে যাওয়া কুখ্যাত ঘটনার পর সারা রাজ্য জুড়ে সকল রাজনৈতিক দল নির্বিশেষে, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের কণ্ঠে আমাদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, নির্যাতিতার বিচার চাই। আর সেই বিচারের দাবিতে রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতি। দফায় দফায় সারা রাজ্য জুড়ে আমরা প্রায় প্রত্যেক দিন প্রত্যক্ষ করছি একাধিক প্রতিবাদ মিছিল, একাধিক প্রতিবাদ কর্মসূচি। আর সেই প্রতিবাদ কর্মসূচির সবচেয়ে বড় যে আকার আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে রাজ্য জুড়ে 26টি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, এবং বর্তমানে গত 5 দিন হয়ে গেল কলকাতার স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকদের যারা কর্মবিরতিতে আছেন তাদের ধর্ণা কর্মসূচি। তাদের দাবি 5টি। এই 5টি দাবিকে কেন্দ্র করেই গত 34 দিন ধরে তারা আন্দোলনরত। রাজ্য সরকারের তরফে দফায় দফায় তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। জুনিয়র ডাক্তারেরাও চান সমস্যার সমাধান হোক, তারাও চান কাজে ফিরতে, কারণ তা যদি না করা হয় তাহলে বাস্তবে লোকসান তাদেরই। তারাই হাতে কলমে প্রশিক্ষণ থেকে অনেক দিন দূরে থাকছেন। আর তাই জন্যেই এই সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করে, তাদের 5 দফা দাবি নিয়ে আলোচনা করে তারা পুনরায় কাজে ফিরতে চান। গত বৃহস্পতিবার যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজ্যের মুখ্য সচিব আন্দোলনরত প্রতিবাদী কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের ইমেল মারফত নবান্নে ডেকে পাঠালেন, সেই সময় তাদের তরফেও একগুচ্ছ দাবি তোলা হয়, যার মধ্যে অন্যতম দাবি ছিল লাইভ স্ট্রিমিং। দাবি ছিল 10 জনের প্রতিনিধি দল নয়, কমপক্ষে 30 থেকে 32 জনের প্রতিনিধি দলকে অ্যালাউ করতে হবে। সেই মতো বাস বোঝাই করে তারা নবান্নে পৌঁছেও ছিলেন। নবান্নের তরফে 32 জনের প্রতিনিধি দলকে পারমিশনও দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং বা সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার না করা হওয়ার কারণকে সামনে রেখে সেই আলোচনা ভেস্তে যায়। তারপর শনিবার রাজ্যের মানুষ যা প্রত্যক্ষ করল তাতে আরও একবার বলতে হবে, সত্যি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সারা দেশ জুড়ে রাজনৈতিক মঞ্চে এবং আপামর জনগণ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে দিদি নামে পরিচিত, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কবজির জোর আছে, তার গাটস আছে। দফায় দফায় একমাত্র আমাদের রাজ্যের একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখেছি এই ধরনের প্রতিবাদ ধর্ণা কর্মসূচিতে সশরীরে উপস্থিত হতে। আর সেই নজির তিনি আরও একবার গড়লেন। 2019 সালেও তিনি সেই নজির গড়েছিলেন। আবার সেই নজির আমরা প্রত্যক্ষ করলাম আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে, যেখানে জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য ভবনের বাইরে 5 দিন হতে চলল ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেই ধর্ণা কর্মসূচিতে হঠাৎই উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থুরি, আমাদের রাজ্যের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একই সঙ্গে পাহারাদার দিদি একেবারেই। 2014 সালে আপনারা এক ব্যক্তিকে শুনেছিলেন, তিনি বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী না, তিনি চৌকিদার। কিন্তু গত 11 বছর হতে চলল সেই চৌকিদারের ভূমিকা কি তা আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি। সেই চৌকিদার দেশের সাধারণ আম জনগণের হয়ে চৌকিদারিত্ব করছেন না দেশের মুষ্টিমেয় শিল্পপতিদের হয়ে চৌকিদারিত্ব করছেন তা কিন্তু জলের মতো স্পষ্ট। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথমবার নিজেকে পাহারাদার হিসেবে অভিহিত করলেন। আপনারা আজকে 33 দিন 34 দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। তিনি বললেন 34 দিন ধরে রাস্তায় জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতিতে থাকা, তারা ধর্ণা কর্মসূচি চালাচ্ছেন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জল ঝড় মাথায় নিয়ে বৃষ্টিতে ভিজে তারা তাদের প্রতিবাদ কর্মসূচি জারি রেখেছেন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের দিদি কি করে তাদের কাছে না এসে থাকতে পারে?
আর সেই মতোই এদিন স্বাস্থ্য ভবনে নিজের কাজের ফাঁকেই উপস্থিত হলেন স্বাস্থ্য ভবনের বাইরে থাকা জুনিয়র ডাক্তারদের এই ধর্ণা কর্মসূচিতে। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি একটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে, আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম। অনেক মানুষও মারা যাচ্ছেন, আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন। এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটুকু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, নিশ্চয়ই জাস্টিস হবে। সিবিআই এর কাছে যান, বলুন তিলোত্তমা কেসে জাস্টিস হোক। আমি আপনাদের কাছে আবেদন ছাড়া আর তো কিছু করতে পারি না, আমি আপনাদের জোর করতে পারি না। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, যদি আপনারা মনে করেন আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলেও, আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বলেন নির্যাতিতার বিচার তারাও চান। তিনি আবেদন জানাচ্ছেন 3 মাসের মধ্যে যাতে এই বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তদের ফাঁসির সাজা দেওয়া যায়, তার জন্য তার সরকার সব রকমভাবে চেষ্টা করবে। একই সঙ্গে তিনি এদিন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের বলেন তারা যাতে তাদের এই আবেদন নিয়ে সিবিআই এর কাছেও পৌঁছান। আর তার পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার স্পষ্ট করে দেন তিনি ধর্ণা মঞ্চে এসেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তিনি এসছেন অভিভাবক, বড় দিদি হিসাবে। একেবারেই ঠিক,
দিদি সুলভ আচরণই এদিন আরও একবার রাজ্যবাসী প্রত্যক্ষ করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। শুধু এটুকুই নয়, এদিন রাজ্যের দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের সামনে স্পষ্ট ঘোষণা করলেন রাজ্যের সকল সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতি তিনি ভেঙে দিলেন। আমি সব হসপিটালে রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব। আর তারপরেই রাজ্য জুড়ে মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন, এবার জুনিয়র চিকিৎসকদের পদক্ষেপ কি হবে? তারা কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আলোচনায় যাবেন? জুনিয়র ডাক্তারদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই একটি সাধারণ বৈঠক করা হয়। যে বৈঠক শেষে জুনিয়র ডাক্তারদের তরফে ইমেল মারফত মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে জানানো হয়েছে তারা যেখানে যেদিন বলবেন তারা আলোচনা করতে রাজি, তারাও চান সমস্যার সমাধান। কিন্তু তারা এদিন স্পষ্ট করেন তাদের 5 দফা দাবি নিয়ে তারা আলোচনা করবেন। যদিও এদিন তাদের সাংবাদিক বৈঠকের সময় বারে বারেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তরফে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয়, কিন্তু বারে বারেই জুনিয়র ডাক্তারদের তরফে সেই লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে তারা বলেন তারা চান স্বচ্ছতার সঙ্গে আলোচনা হোক। তাদের আসল লক্ষ্য 5 দফা দাবি নিয়ে আলোচনা। আর এখান থেকেই প্রশ্ন, এবার যদি শেষমেশ আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার এই ছোট ছোট জুনিয়র ডাক্তার ভাই বোনদের আবারও আলোচনার জন্য ডেকে পাঠান, তখন কি তারা কি লাইভ স্ট্রিমিং বা সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার ব্যতি রেখে তারা কি আলোচনায় বসবে? তারা কি তাদের এই 5 দফার দাবি নিয়ে যে আলোচনা, সেই আলোচনাতেই কি তারা অনড় থাকবেন? কারণ তাদের তরফে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মঞ্চ থেকে যাওয়ার পর করা সাংবাদিক বৈঠকে তেমনই একটি আভাস দেওয়া হয়েছে। তারা এখন অপেক্ষায় রয়েছেন রাজ্য সরকারের তরফে কি জবাব আসে। আমরা যখন এই এপিসোডটি শ্যুট করছি তখনও অবধি রাজ্য সরকারের তরফে কোনো ইমেলে জবাব আসেনি। যখন আপনারা এই প্রতিবেদনটা দেখবেন তখন হয়তো এই প্রতিবাদরত জুনিয়র চিকিৎসকেরা রাজ্যের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় থাকবেন। আমরা আপামর জনগণ এখন সেটাই চাই। গত 30 দিন ধরে রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে একাধিক মানুষ বিনা চিকিৎসায় মারা গেছেন বলে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে। শুক্রবারও দাবি করা হয়েছে এখনও পর্যন্ত 32 জনের প্রাণ গেছে বিনা চিকিৎসায়। সংবাদ মাধ্যমে আমরা এই ধরনের খবর দফায় দফায় দেখতে পাচ্ছি। আর যার বাড়ির মানুষটি এই সকল সরকারি হাসপাতালে গিয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন তার বাড়ির মানুষেরা এবং তার পাড়া এবং এলাকার মানুষেরা এই ব্যথা মর্মে মর্মে এখন উপলব্ধি করতে পারছেন। আর তাই জন্য নির্যাতিতার তো বিচার আমরা সকলেই চাই এবং সেই বিচারের আসল প্রক্রিয়া এখন সিবিআই এর হাতে। সিবিআই এর তদন্ত কতটা দ্রুতগতির সঙ্গে এগোচ্ছে তা আমরা জানতে পারবো 17 তারিখ, যখন পুনরায় নতুন একটি স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দেবে শীর্ষ আদালতে। কিন্তু সেখানে দেখার নতুন স্ট্যাটাস রিপোর্টটি সিবিআই এর তরফে বন্ধ খামে জমা দেওয়া হয় না খোলা জমা দেওয়া হয়। যদি তা খোলা অবস্থায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের ডিভিশন বেঞ্চের সামনে সিবিআই এর তরফে সিবিআই এর আইনজীবী জমা দেন, তাহলে তা কিন্তু জনসমক্ষে হয়তো পড়া হবে। আর সেখান থেকেই মানুষ জানতে পারবেন সিবিআই এর তদন্ত ঠিক কতটা এগোলো। সিবিআই এর তরফে এখনো পর্যন্ত এই নক্কারজনক ঘটনায় অন্যতম একজন ধৃত সঞ্জয় রায়ের দাঁতের ছাপও নেওয়া হয়েছে। তাঁর দাঁতের ছাপের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে নির্যাতিতার শরীর থেকে পাওয়া দাঁতের ছাপের। এটুকুই এখনো অবধি আমরা জানতে পেরেছি।
পাশাপাশি নার্কো টেস্টের যে আবেদন সিবিআই এর তরফে তাদের বিশেষ আদালতে রাখা হয়েছিল, যে আবেদন আলিপুরের সিবিআই এর বিশেষ আদালত মঞ্জুরও করেছিল, কিন্তু ধৃত সঞ্জয় রায়ের আপত্তি থাকায় শিয়ালদা আদালতের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সিবিআই এর তদন্ত যে কতটা এগিয়েছে তা নিয়ে আমাদের সামনে বিস্তর ধোঁয়াশা। আর তারই মধ্যে রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের গত 34 দিন ধরে চলা এই কর্মবিরতির জেরে সত্যি নতুন একটি মাত্রা সংযোজিত হয়েছে। যে কর্মবিরতিকে কেন্দ্র করে এখন সারা রাজ্যের মানুষের পাখির চোখ এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, তাঁর জন্ম ছাত্র রাজনীতি থেকে, তিনিও তাদেরই একজন, তাই তিনি তাদের ধর্ণা কর্মসূচিতে সরাসরি এসছেন তাদের সঙ্গে কথা বলতে। তিনিও চান বিচার, একই সঙ্গে তিনি চান আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। তিনি চান জুনিয়র চিকিৎসকেরা যাতে পুনরায় কাজে ফেরেন, কারণ রাজ্যের মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়াটাও তাদের প্রাথমিক কর্তব্য। আর এই সব নিয়েই যখন আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবনের বাইরে 5 দিন ধরে চলা জুনিয়র ডাক্তারদের ধর্ণা কর্মসূচি সংবাদ মাধ্যমের শিরোনামে স্থান পেয়ে গেছে, তারই মধ্যে দ্বিতীয় সংবাদ মাধ্যমের প্রথম পাতার দ্বিতীয় খবর হিসাবেই স্থান পেয়েছে শুক্রবার কুণাল ঘোষের দ্বারা যে অডিও ক্লিপ প্রকাশ করা হয়, যে অডিও ক্লিপ ইতোমধ্যেই সারা দেশ জুড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। সেই অডিও ক্লিপ নিয়ে যখন তদন্তে নামল বিধাননগর কমিশনারেট, সেই তদন্তে নেবে শুক্রবার রাতেই গ্রেফতার করা হলো একজনকে। কুণাল ঘোষ যে অডিও ক্লিপটি প্রকাশ করেছিলেন সেখানে স এবং কয়ের কথা উল্লেখ করেছিলেন। অর্থাৎ শুক্রবার যখন এই সঞ্জীব দাসকে গ্রেপ্তার করা হলো সেখান থেকে শয়ের সূত্র পাওয়া যায়। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করার মধ্যে দিয়ে ডিওয়াইএফআই নেতা তথা সিপিআইএমের যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্তের নাম উঠে আসে। আর তারপরেই শনিবার বিধাননগর পুলিশের তরফে গ্রেফতার করা হয় লালবাজার থেকে কিছুটা দূরে বামদের চলা ধর্ণা কর্মসূচির মধ্যে থেকে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডিসি অনিশ সরকার এদিন দাবি করেছেন যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপটির টেকনিক্যাল যাবতীয় পরীক্ষা করে তারা দেখেছেন এবং যার নির্যাস হচ্ছে যে সেই অডিও ক্লিপটি একেবারেই সত্যি। তাতে যে দুজন কথা বলেছেন একে অপরের সঙ্গে, সেই কথোপকথন একেবারেই কোনো রকমভাবেই ট্যাম্পার্ড নয় বা কোনো রকমভাবেই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা নয়। আর তার বেসিসেই শুক্রবার যখন হালতু থেকে সঞ্জীব দাসকে গ্রেপ্তার করা হয় তখন ডিসি অনিশ সরকার এদিন শনিবার সাংবাদিক বৈঠকে বলেন যে সে স্বীকার করে যে ওই অডিও ক্লিপের দুজন ব্যক্তির মধ্যে একজনের গলার স্বর তার, আর তাকেই জিজ্ঞাসাবাদের মধ্যে থেকে উঠে আসে কয়ের সূত্র। সেই কয় হচ্ছেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। যদিও কলতান দাশগুপ্তকে গ্রেফতারের পর স্বভাব সুলভভাবেই তিনি বলেছেন এই গোটা ঘটনার পেছনে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র, তার এবং তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু এই গোটা বিষয়টি এখন দেখার বিধাননগর পুলিশ কমিশনারেট কিভাবে তদন্ত করে। ইতোমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে অনিশ সরকার জানিয়েছেন তারা 14 দিনের হেফাজত চাইবেন। এবার দেখার আদালতে পেশের পর তারা 14 দিনের হেফাজত পান কি পান না। কিন্তু একটা বিষয় সত্যি, সারদা কাণ্ডে দীর্ঘদিন জেলে থাকা প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ যে অডিও ক্লিপটি প্রকাশ করেছেন সেই অডিও ক্লিপের মধ্যে যে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে স্বাস্থ্য ভবনের বাইরে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের ধর্ণা কর্মসূচির ওপর বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে হামলা করার যে প্ল্যান আমরা শুনতে পেয়েছি তা যদি সত্যিই ঘটতো তাহলে তা কিন্তু আরও একটি নারকীয় ঘটনা হতো। কারণ অডিও বার্তায় আমরা যা শুনতে পাচ্ছিলাম তাতে কিন্তু শুধুমাত্র ধাক্কাধাক্কি বা ভাঙচুর হতো না, তাতে কিন্তু এইসব প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের ধরে ধরে মারা হতো এবং সেই মারা হতো নির্মমভাবে, এবং তারপর তার অভিযোগ সরাসরি আসতে পারত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপরেই।
অর্থাৎ এখন দেখার এই গোটা প্রেক্ষাপটের মধ্যে আমাদের আসল অর্থাৎ সারা রাজ্যের মানুষের পাখির চোখ স্বাস্থ্য ভবনের বাইরে 5 দিন ধরে চলা জুনিয়র ডাক্তারদের ধর্ণা কর্মসূচি। যে জুনিয়র ডাক্তাররা গত 34 দিন ধরে রাজ্য জুড়ে 26টি মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে রয়েছেন আরজি করের নক্কারজনক ঘটনার প্রতিবাদে। তাদের এখনও দাবি 5 দফা, যার অন্যতম দাবি হচ্ছে নির্যাতিতার বিচার চাই। সেই বিচার আমরা সকলে চাই, সেই বিচার আমরা চাই যত দ্রুত সম্ভব বিচার ব্যবস্থা আমাদের দিক। বিচার ব্যবস্থা সেই বিচার দিক নির্যাতিতার বাবা মাকে, নির্যাতিতার পরিবারকে। শুধুমাত্র আরজি করের পড়ুয়া চিকিৎসক নির্যাতিতার জন্যই এই বিচার নয়, এই বিচার চাই আমাদের রাজ্য এবং সারা দেশ জুড়ে যেখানে যেখানে এই পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা এবং কখনো কখনো তাদের হত্যাও করা হচ্ছে, সেই সকল নক্কারজনক ঘটনার বিচার আমরা চাই। আমরা বিচার চাই উন্নয়ের, আমরা বিচার চাই হাতরাসের, আমরা বিচার চাই কাঠুয়ার, আমরা বিচার চাই সদ্য ঘটে যাওয়া মধ্যপ্রদেশের। আর এই সমস্ত বিষয় নিয়ে যেখানে একসময় আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেকে চৌকিদার হিসাবে ক্লেম করেছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থুরি, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সকলের দিদি, তিনি আরও একবার প্রমাণ করলেন সত্যি তিনি রাজ্যের অভিভাবক, সত্যি তিনি আমাদের দিদি। একই সঙ্গে তিনি প্রমাণ করলেন তিনি আমাদের রাজ্যের পাহারাদার। আর এই পাহারাদার দিদির সঙ্গে তার প্রতিবাদরত জুনিয়র চিকিৎসক ভাই বোনেরা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান কত দ্রুত করে সেদিকেই নজর থাকবে আমাদের, নজর থাকবে আশীর্বাদ দ্য ট্রুথের, আর নজর থাকবে আপনাদের। ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।